আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু ও মৃত্যুদণ্ড ঘোষণা দিয়ে ইরানে ফতোয়া জারি। গোপনে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, জেরুজালেম পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন। সার্কের বিকল্প জোট করতে কাজ করছে পাকিস্তান, চীন, বাংলাদেশ। আবারও পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে ইরান। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড, ইরানের পার্লামেন্ট আইন পাস। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে চোখ হারাতে বসেছেন অস্ট্রেলিয়ান নারী রাজনীতিবিদ। পাকিস্তানের কাছে যুদ্ধে হেরে ইজ্জত বাঁচাতে অনবরত মিথ্যা বলছে মোদি। ইউক্রেনের সর্ববৃহৎ হামলা, একটু একটু করে ইউক্রেনকে গিলে ফেলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু ও মৃত্যুদণ্ড ঘোষণা দিয়ে ইরানে ফতোয়া জারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের বাকারেম শিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন। তিনি বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো যায়। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজে ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। ফতোয়ায় বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শুল্কবৃদ্ধিকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ায় আরো বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা। এছাড়াও এতে বলা হয়েছে, যদি কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ। গোপনে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। জেরুজালেমের পোস্টের প্রতিবেদন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি বড় ধরনের সামরিক ও প্রযুক্তিগত আধুনিকায়ন কর্মসূচি শুরু করেছে। এর মূল লক্ষ্য হলো 2000 কিলোমিটার দূর পর্যন্ত ব্যাপক হামলা চালানোর সক্ষমতা অর্জন, যাতে ইরান, ইয়েমেন, ইরাক কিংবা অন্য দূরবর্তী দেশের শত্রুদের মোকাবেলা করা যায়। রোববার ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল তার প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে গোপন একটি বহুমুখী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধে ইসরায়েলের প্রতিপক্ষ হতে পারে ইরানের আঞ্চলিক মিত্র লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। এদিকে 12 দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরান আবারও ইসরায়েলকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মোসাভি জানিয়েছেন, তেহরান এখনো বিশ্বাস করে না যে ইসরায়েল সত্যিকার অর্থে এই যুদ্ধবিরতি মেনে চলবে। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে মোসাভি বলেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি, কিন্তু যারা আমাদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আমরা শক্তভাবে জবাব দিয়েছি। আর এখন আমাদের গভীর সন্দেহ হয়েছে যে শত্রুপক্ষ যুদ্ধবিরতির প্রস্তুতি মানবে কিনা। তাই যদি আবার আক্রমণ হয়, তাহলে আমরা শক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত আছি। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সীমান্ত নেই। দুই দেশের রাজধানী তেহরান থেকে তেল আবিব প্রায় 1500 কিলোমিটার দূরে, আর হিজবুল্লাহ ও হুতি সহ অন্য গোষ্ঠীগুলোর অবস্থান আরো কম দূরত্বের মধ্যে। তাই 2000 কিলোমিটার দূর পর্যন্ত হামলা চালানোর আধুনিক সক্ষমতা অর্জন করতে পারলে সহজেই তারা সফল অভিযান চালাতে পারবে বলে মনে করে আইডিএফ।
ইরানের বিরুদ্ধে নতুন অভিযানের এই পরিকল্পনার আওতায় আরও আছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ ও স্থলভিত্তিক লেজার প্রযুক্তি, দূরপাল্লার ড্রোন এবং ভূগর্ভস্থ অভিযান পরিচালনা প্রযুক্তির অন্তর্ভুক্তকরণ। প্রতিরক্ষা খাতে একটি মূল ফোকাস হচ্ছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে। ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের প্রতিটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্র, গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, এমনকি জর্ডান সীমান্ত পর্যন্ত নজরে রেখে প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতের যুদ্ধ জয়ী হতে হলে আরো গোপন, আরো ধ্বংসাত্মক এবং কৌশলগতভাবে চমকপ্রদ অস্ত্র ও প্রযুক্তি দরকার। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বিকল্প হিসেবে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান ও চীন। এই উদ্যোগে বাংলাদেশকেও যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। মূলত বাণিজ্য, যোগাযোগ ও আঞ্চলিক সংযুক্তি বৃদ্ধি এই নতুন জোটের প্রধান লক্ষ্য হবে। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে ইসলামাবাদ ও বেইজিং এই জোট গঠনের আলোচনা অনেক দূর এগিয়ে দিয়েছে। উভয় দেশ মনে করে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতি দৃঢ় করার জন্য নতুন একটি জোট এখন সময়ের দাবি। বিকল্প জোট গঠনের উদ্যোগের অংশ হিসেবে গত 19 জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দেশগুলোর শীর্ষ কূটনীতিকদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক, যা ভারতের নজরে এসেছে এবং তাদের মধ্যে কিছুটা উদ্বেগও তৈরি করেছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর পথ তৈরি করা। প্রতিবেদন অনুযায়ী নতুন এই জোটে ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে ভারতের স্বতন্ত্র আঞ্চলিক ও নীতি স্বার্থকে উল্লেখ করা হয়েছে। তবে আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশগুলো এই নতুন জোটে অংশ নিতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা এর কার্যক্রমেও খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ দুটি এসসিও সম্মেলনে অংশ নেননি। অনেকের মতে ভারতের পশ্চিম মেঘা নীতি এসসিও এর চীন ও রাশিয়া কেন্দ্রিক উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ নয়। ইরানের গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক কেন্দ্রে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। স্যাটেলাইট চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যাক্সার টেকনোলজিসের প্রকাশিত উপগ্রহ ছবিতে এমনটাই দেখা গেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক নির্মাণ কাজ শুরু করেছে ইরান। খবর বিবিসির। 29 জুনের উপগ্রহ চিত্র দেখা যায় ফোর্দো স্থাপনায় একটি নতুন নির্মিত সড়কের উপর ভারী নির্মাণ যন্ত্র যেমন খনন যন্ত্র ও ক্রেন কাজ করছে। এই সড়কটি সেই এলাকাকে সংযুক্ত করেছে যেখানে মার্কিন বাহিনী বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছিল। পর্বতের ঢাল বরাবর নিচের দিকে আরো নির্মাণ যন্ত্র যেমন বুলডোজার এবং ট্রাক সারি সারি ভাবে রাখা হয়েছে। কিছু বুলডোজারের জায়গাটিতে সক্রিয়ভাবে কাজ করার চিত্র উঠে এসেছে ছবিতে। নির্মাণ কাজ শুধু পাহাড়ি অঞ্চলে নয়, স্থাপনাটির পূর্ব পাশেও চলছে। সেখানে একটি ভবনের ধ্বংসাবশেষ কাজ করছে যন্ত্রপাতি, যেটি ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন হামলার একদিন পরই সেই হামলা হয়। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড আলব্রাইট জানিয়েছেন, 28 জনের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে ইরান সেখানে গর্ত ভরাট, ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং তেজস্ক্রিয়তা পরিমাপের মতো কাজ চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার পর দাবি করেছিলেন, আমরা ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ সুবিধাগুলো ধ্বংস করে দিয়েছি। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারে। ইসরায়েল, আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে স্টারলিংকের মতো অনুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এই আইনে বলা হয়েছে, ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতা পৃথিবীতে দুর্নীতি হিসেবে বিবেচিত হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আইনের ভাষায় বলা হয়েছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো শত্রু রাষ্ট্র গোষ্ঠী বা তাদের এজেন্টদের হয়ে গোয়েন্দা বা কোনো ধরনের অপারেশন পরিচালনা করা যা দেশের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, তা
পৃথিবীতে দুর্নীতির শামিল এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। আইনটিতে আরো বলা হয়েছে ইসরায়েলকে সমর্থন, শক্তিশালীকরণ, বৈধতা প্রদান বা এর সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা প্রদানকারীকেও মৃত্যুদণ্ডের আওতায় আনা হবে। সহায়তা নিরাপত্তা, সামরিক, অর্থনৈতিক, আর্থিক কিংবা প্রযুক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে ঘটতে পারে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয় এই আইন না মানলে জরিমানা, বেত্রাঘাত ও 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এছাড়া অনুমতিহীন ইন্টারনেট যোগাযোগ ডিভাইস ব্যবহার, আমদানি, বেচাকেনা বা বিতরণও নিষিদ্ধ করা হয়েছে। আইনটি পাশের মাধ্যমে জাতীয় নিরাপত্তায় প্রযুক্তিগত সহযোগিতা, সাইবার অপরাধ ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমে জড়িতদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ চলছিল অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে। ওই বিক্ষোভে অনেকের সঙ্গে অংশ নিয়েছিলেন হান্না থমাস নামে এক নারী রাজনীতিবিদ, যিনি গুরুতর আঘাত পেয়েছেন পুলিশের লাঠিচার্জে, হারাতে বসেছেন একটি চোখ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীকে যন্ত্রাংশ সরবরাহের অভিযোগে গত শুক্রবার 27 জুন সিডনির একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অনুষ্ঠিত হচ্ছিল বিক্ষোভটি। কর্মীদের মতে প্রতিষ্ঠানটি মহাকাশ এবং প্রতিরক্ষা সহ বিভিন্ন শিল্পের জন্য ইলেকট্রোপ্লেটিং এবং পৃষ্ঠতল আবরণ পরিষেবা প্রদান করে এবং ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা ব্যবহৃত F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ উৎপাদনের সঙ্গে যুক্ত। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা আগাম বিজ্ঞপ্তি জমা বা প্রয়োজনীয় নথিপত্র পূরণ না করেই বিক্ষোভে নেমেছিলেন, যা বর্তমানে বিক্ষোভ বিরোধী আইনের অধীনে অপরাধ। তাই বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে যায় পুলিশ। কিন্তু হান্না থমাস নামে 35 বছর বয়সী এই নারী রাজনীতিবিদ পুলিশকে তার কর্তব্য পালনে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এ সময় তার মুখে আঘাত লাগে। পরে তাকে ব্যাংকস্টাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনলাইনে প্রচারিত ছবিতে দেখা গেছে যে হান্নার ডান চোখ ফুলে গেছে এবং গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকজন বলেছেন সেই চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি। রোববার হাসপাতাল চিকিৎসাধীন থমাস বলেন, পুলিশ যখন আমার উপর আক্রমণ করেছিল তখন আমি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। আমার ডান চোখে হয়তো আমি আর দেখতে পাবো না। বিক্ষোভ দমনের কঠোর আইনের সমালোচনা করে তিনি বলেন, তারা চরম সহিংসতা এবং বর্বরতার সাথে দমন করতে পুলিশকে উৎসাহিত করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছে, সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে ভারত তাদের যুক্তি উপস্থাপনের সংযোগ পায়নি। ডেলি জঙ্গ জানিয়েছে, সম্প্রতি ইসলামাবাদে জিও নিউজের সাথে আলাপকালে পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী এই দাবি করেন। এ সময় তিনি আরো বলেন, যুদ্ধে পাকিস্তানের অবস্থান সঠিক ছিল, যা সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে স্বীকৃতি পেয়েছে। খাজা আসিফ বলেন, কোনো পক্ষই সিন্ধু চুক্তি বাতিল করতে পারবে না। আসলে যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে নিজের ইজ্জত বাঁচাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনবরত মিথ্যে বলে যাচ্ছেন। তিনি বলেন, যুদ্ধে পরাজিত হবে মোদীর রাজনীতিবিদ দিন শেষ হয়ে গেছে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, সিন্ধু চুক্তির বিষয়ে প্রতিপক্ষকে আদালত যে রায় দিয়েছে তা স্পষ্ট। রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ভারত কিংবা পাকিস্তান কেউই একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। খাজা আসিফ বলেন, এই বিষয়ে দুই দেশে নিজেদের মতো করে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যা মূল চুক্তির উপর সরাসরি কোনো প্রভাব ফেলে। ইউক্রেনের সর্ববৃহৎ হামলা, একটু একটু করে ইউক্রেনকে গিলে ফেলছে রাশিয়া। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর 3 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ইউক্রেনে সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। দেশটির পূর্বাঞ্চলে রুশ সেনাদের দখলকৃত এলাকা প্রতি বছরই একটু একটু করে বাড়ছে। এমন প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধের কৌশলে বড় পরিবর্তন আনছেন, আর রাশিয়া চালাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। রোববার প্রথম প্রহরে ইউক্রেনে চালানো হয় এই যাবৎকালের সবচেয়ে বড় আকাশ হামলা। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী ওই রাতে রাশিয়ার 777টি ড্রোন ও 60টি ক্ষেপণাস্ত্র সহ মোট 537 বার হামলা চালায়। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে 475টি হামলা আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়। তবে এত বিশাল হামলার মুখে পিছু হটতে গিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের একটি F-16 বোমারু বিমান। এতে প্রাণ হারান লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন অভিজ্ঞ সামরিক পাইলট। দক্ষিণের কৃষ্ণ সাগর
তীরবর্তী ওডেসা থেকে শুরু করে পূর্বাঞ্চলের খারসন, খার্কিভ ও আরও একাধিক এলাকায় রাতভর হামলা চালানো হয়। বহু প্রাণঘাতী ঘটে এসব এলাকায়। ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের উত্তর ও পশ্চিমাংশ, বিশেষ করে পকরোভস্ক শহর জুড়ে ক্রমশ আক্রমণ হচ্ছে রুশ বাহিনীর। এখন পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা আরও জানায়, ইউক্রেনের ভূখণ্ডে এখন মোতায়েন রয়েছে প্রায় 1.5 লাখ রুশ সেনা। তবে ডনবাসের টরেটস্কের পশ্চিমে ইউক্রেনীয় সেনারা এখনও প্রতিরোধ করে রেখেছে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু ও মৃত্যুদণ্ড ঘোষণা দিয়ে ইরানে ফতোয়া জারি। গোপনে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, জেরুজালেম পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদন। সার্কের বিকল্প জোট গড়তে কাজ করছে পাকিস্তান, চীন, বাংলাদেশ। আবারও পরমাণু কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছে ইরান। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড, ইরানের পার্লামেন্ট আইন পাস। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে চোখ হারাতে বসেছেন অস্ট্রেলিয়ান নারী রাজনীতিবিদ। পাকিস্তানের কাছে যুদ্ধে হেরে ইজ্জত বাঁচাতে অনবরত মিথ্যা বলছে মোদি। ইউক্রেনের সর্ববৃহৎ হামলা, একটু একটু করে ইউক্রেনকে গিলে ফেলছে রাশিয়া। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।